দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে অসহায় অস্ট্রেলিয়া, 3 উইকেট হারিয়ে ধুঁকছে অজি। বড় লিডে ডারউইন টেস্টে চালকের আসনে লাল সবুজ। অস্ট্রেলিয়ায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বাংলাদেশ, বললেন ইমরুল কায়েস। আরও বেশি ম্যাচ খেলার দাবি, ডারউইনে জয়ের স্বপ্ন দেখছেন সাবেক ওপেনার। বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। আসিয়ান কাপে বাংলাদেশ সহ একাধিক দেশকে আমন্ত্রণ, যে কোনো একটি দলকে বেছে নেবে ফিফা। সুযোগ না পেলে বাফুফের বিকল্প ভাবনায় ট্রাই নেশন সিরিজ। এবং আজ পর্দা উঠছে লা লিগার নতুন মৌসুম। প্রথম দিন মাঠে নেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বেশ কিছু নতুন নিয়মের মধ্য দিয়ে মাঠে গড়াবে লিগ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। শুরু করছি ডারউইন টেস্টের খবর দিয়ে। চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের দাপটের সামনে অসহায় অজি ব্যাটাররা। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 3 উইকেটে 120 রান। এখনও বাংলাদেশে গিয়ে 108 রানে। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে আবারও ম্যাজিক দেখান হাসান মাহমুদ। 0 রানে ফেরান জ্যাক ওয়েদারল্ডকে। ট্রাভিস হেডও হন হাসানের শিকার। লাইন লেংথ ঠিক রেখে এবাদত তাসকিনও বড্ড চাপে রেখেছে অজিদের। মাঝে প্রতিরোধ করার চেষ্টা করেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেইন, কিন্তু তাইজুল ম্যাজিকে ভাঙে তাদের 36 রানের পার্টনারশিপ। এর আগে তৃতীয় দিনে শুরুতে মিরাজ হাসানের জুটি বড় হতে দেননি হ্যাজলউড। 92 বলে 14 রান করে বিদায় নিতে হয় হাসানকে। 17 রান করে ফেরেন তাইজুল ইসলামও। এক প্রান্ত আগলে রাখেন মিরাজ, তবে তিনিও তুলে নেন 50। পরে মিরাজের আউটের পর আর 8 রান যোগ করে 426 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। টেস্টের সবশেষ আপডেট জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এমন একটি মুহূর্ত কিংবা টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপট দেখিয়ে পারফর্ম করবে সেটা হয়তো কেউই কল্পনা করেনি। বাংলাদেশ দল আসলে তৃতীয় দিনে এসেও কিন্তু সেই দাপট ধরে রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংস শেষে যে 228 রানের একটি লিড দিয়েছে এবং সেই লিডের পেছনে ছুটতে গিয়ে কিন্তু অস্ট্রেলিয়া এর মধ্যে 3টি উইকেট হারিয়ে ফেলেছে। ট্রাভিস হেড এই ধরনের ম্যাচে পার্থক্য গড়ে দেন, কারণ বড় যখন ট্রায়াল থাকে তখন কিন্তু ওই পার্থক্য বা ব্যবধানটা কমিয়ে নেওয়ার জন্য তিনি কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকেন। টেস্ট ক্রিকেটেও তার সেই রূপটা দেখেছি। বাংলাদেশ দলকে যখন প্রথম ইনিংসটা শেষ করে তখন সবারই কথাটা বা আলোচনাটা হচ্ছিল যে কোনোভাবে হোক ট্রাভিস হেডকে আগে ফিরে দিতে হবে, না হলে এই যে জয়ের যেই সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে বড় বাধা হতে পারেন তিনি। তবে বাংলাদেশ দলের বোলার অর্থাৎ হাসান মাহমুদ তার ধাঁধা যেন একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিট। কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন কিছুদিন আগে, সেই অভিজ্ঞতাটা দারুণভাবে এই অজি উইকেটগুলোতে ভালোভাবেই তিনি কাজে লাগাচ্ছেন। একটু যদি সকাল থেকে বলি যে এখন পর্যন্ত বাংলাদেশ দল প্রথম ইনিংসটা যেভাবে শেষ করেছে, গতকালকে থেকে হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছিলেন। তারা সকালবেলা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই ঘণ্টাখানেকের কাছাকাছি ব্যাটিং করেছেন। তবে হাসান মাহমুদ জশ হ্যাজেলউডের বলে উইকেটটা যখন হারান তখন বাংলাদেশের প্রথম উইকেট পরে আজকে দিনে। তারপরে আমরা যেটা দেখেছি যে একটার পর একটা ছোট ছোট পার্টনারশিপ হয়েছে এবং যদি বলি যে হাসান মাহমুদের 17 রান কিংবা তাইজুল ইসলামের 14 রান, তাইজুল ইসলামেরও 17 রান করেছেন, তাসকিন করেছেন 14 রান। এই যে ছোটো ছোটো ইনিংসগুলোর কারণে কিন্তু বলা যায় যে বাংলাদেশ যে লিডটা দাঁড় করাতে পেরেছে 128 রানে, সেটা কিন্তু এখন বলা যায় যে জয়ের যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বড় মূল স্তম্ভ হয়েছে। টেল এন্ডারদের কাছ থেকে বাংলাদেশ এবার যেই সাফল্যটা অর্থাৎ যে রানগুলো পেয়েছে সেটা একটা বড় ভূমিকা
রাখতে পারে। এবং সবচেয়ে বড় গলার কাটা হয়ে উঠছিলেন স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে তিনি 71 রান করেছিলেন এবং তিনি কিন্তু স্থিত হয়ে গিয়েছিলেন মাঠে, তাকে কিন্তু এরই মধ্যে ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ দল আসলে একবারে জয়ের সুবাতাস পাচ্ছে বলতেই হবে। এবং স্টিভেন স্মিথ কিন্তু এর আগে কিন্তু স্টিভেন স্মিথ একটি আউট দিয়েছিল আম্পায়ার, তবে তিনি কিন্তু রিভিউ নিয়ে কিন্তু বেঁচে গেছেন। এবার কিন্তু মেহেদী হাসান মিরাজ তাকে আর সেই সুযোগটা দেননি, কটেন বোল করে ফিরিয়ে দিয়েছেন। দুর্দান্ত একটি উইকেটে বলতে হবে বাংলাদেশ দলের জন্য। এবং এই ব্যাটিং লাইন আপের অন্যতম মূল ভরসা কিন্তু স্টিভেন স্মিথ, এবং তাকে ফিরিয়ে দিয়ে বলা যায় যে আজকের দিনে না হলেও চতুর্থ দিনে আসলে লাঞ্চের আগে বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে যে এই ম্যাচটা নিজেদের পকেটে করে নিতে। তো আমার কাছে ডারউইন থেকে এই ছিল সবশেষ। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ডারউইন থেকে, জানাচ্ছিলেন সেখানকার টেস্টের সবশেষ খবর। এবং স্টিভেন স্মিথ কিছুক্ষণ আগে আউট হয়েছে। বাংলাদেশ চাইলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের স্বপ্ন এখন দেখতেই পারে। যাব পরে সংবাদে। ডারউইন টেস্টে বাংলাদেশের হারার সম্ভাবনা ক্ষীণ, সাদা পোশাকে টাইগাররা এখন আর ছোট দল নয়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে যে পারফরমেন্স দেখাচ্ছে তাতে টাইগারদের সিডনি মেলবোর্ন টেস্ট খেলার আমন্ত্রণ পাওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও কোচ ইমরুল কায়েস। হাসান মাহমুদ বিশেষ প্রতিভা, টেস্ট ক্রিকেটে ডানহাতি এই পেসার আরও ভালো করবে বিশ্বাস ইমরুলের। প্রশংসা করলেন তানজিদ তামিমেরও, এলিট ক্রিকেটে তার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা যোগ করেছে। অস্ট্রেলিয়ায় ডারউইনে ইমরুল কায়েসের ইন্টারভিউ নিয়েছেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যেন ভিন্ন এক দল, দুর্দান্ত খেলছে প্রথম টেস্ট। ডারউইনে বাংলাদেশের আগের ইতিহাসটা খারাপ হলেও নতুন করে কিন্তু ইতিহাস লিখছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল ভাই, আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, কেমন লাগছে বাংলাদেশের এই পারফরমেন্সটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ফিল ভেরি প্রাউড যে আসলে আমরা এখানে এত সুন্দরভাবে ডমিনেট করতেছি। খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক রকম কথা বলছে বাংলাদেশ টিমকে নিয়ে, অনেক ছোট করে কথা বলছে। এটা আসলে অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে শুনতে খারাপ লাগে, বাট এখন আমরা আসলে প্রাউডলি বলতে পারতেছি যে না, আমরা মোর ক্যাপাবল। অস্ট্রেলিয়ার মাটিতে এই ডমিনেটিং পারফরমেন্সটা নিশ্চয়ই একটা বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে, সাদা পোশাকে বাংলাদেশ এখন আর মানে একেবারে ছোট দল নয়। আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে, টেস্ট টিম। তানজিদ তামিমের ব্যাটিংটা আসলে কি বলবে? তানজিদ তামিমের ব্যাপারে আমি আজ থেকে 4-5 মান্থ বিফোর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমি লিখেছিলাম যে হি ইজ রেডি ফর টেস্ট ক্রিকেট। তো এটা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে আমরা তো বুঝি যে আসলে কে কখন ক্যাপেবল, কারণ হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড প্লেয়ার এবং ওর শর্টস খেলার অ্যাবিলিটি, ওর সাহস, আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখন বাংলাদেশের। হাসান মাহমুদের কথা যদি বলি, কাউন্টি খেলে এসেছেন, এটার সুফল নিশ্চয়ই এখানে পাচ্ছেন। হাসান ইজ বিন ভেরি গুড, বিকজ আমি ওর সাথে যখন থেকে খেলি ডোমেস্টিক ক্রিকেট, আমার কাছে মনে হয়েছে যে এই একটা বলার যে বাংলাদেশ থেকে অন্যান্য বলারদের থেকে ডিফারেন্ট একটা বলার, কারণ ওর সিম মুভমেন্ট, ওর রান আপ থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টাস্টিক। নাহিদ রানা বাংলাদেশ টিমে খেলছে প্রবলি 2 ইয়ার্স, এর আগে যতগুলো বলার খেলেছে তাদেরকে তো আপনি ছোট করতে পারেন না। সো এই ছেলেগুলা তাসকিন, হাসান, ইবাদত, তারা তো লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভ করতেছে। খুবই খারাপ না করে বাংলাদেশ বোলিং, আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচ আমরা কোনোভাবেই আমাদের মানে লুজ করা সম্ভব না, কারণ আমরা অলমোস্ট 80% আমরা ম্যাচ আমাদের হাতে। অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সঙ্গে, তিনি আসলে যে প্রত্যাশার কথাটা জানিয়েছেন, বাংলাদেশ দল ডারউইনে যে অতীত ইতিহাস পাল্টে নতুন ইতিহাস তা সম্পূর্ণ হবে জয় দিয়ে। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এবার যাব ফুটবল প্রসঙ্গে। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপ খেলতে ফিফা থেকে আমন্ত্রণ পত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আর এই টুর্নামেন্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। এদিকে আসিয়ান কাপে খেলা চূড়ান্ত না হওয়ায় বিকল্প ভাবনাও রয়েছে ফেডারেশনের। সেপ্টেম্বর উইন্ডোতে ট্রাই নেশন ছাড়াও মালদ্বীপের সঙ্গে খেলার আমন্ত্রণ পেয়েছে বাফুফে।
ভারতীয় উপমহাদেশ থেকে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও ফিফা আসিয়ান কাপ খেলার জন্য ডাকা হয়নি বাংলাদেশকে, যা নিয়ে মন খারাপ ছিল লাল সবুজ ভক্তদের। তবে অক্টোবরে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ায় আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাতেই সুযোগ তৈরি হয় বাংলাদেশের খেলার। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ফিফা, আর তাতেই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক ডাকেন সভাপতি তাবিত আউয়াল। আর সেখানেই আগামী ফিফা উইন্ডোতে আসিয়ান কাপ খেলার পক্ষেই সম্মতি দেয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। আর সবুজ সংকেত পেয়েই ফিফাকে নিজেদের হ্যাঁ সূচক উত্তর জানিয়ে দিয়েছে ফেডারেশন। এই টুর্নামেন্টে লড়তে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে আসিয়ান কাপ খেলতে বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। তাই সেখানে বাংলাদেশের খেলা না খেলার পুরোটাই নির্ভর করছে ফিফার উপর। তবে বসে নেই বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভাবনাও ভেবে রেখেছে ফেডারেশন। সাফের আগে এটা একটা প্রস্তুতি উইন্ডো। সো একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ, ট্রাইনেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, স্ট্রঙ্গার দেন আস, মানে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ের উপরে আরেকটি দল মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে আমাদের আল্লাহর রহমতে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। আবার তা যদি না করি, আমরা যদি দুটো খেলা বাংলাদেশে অন্য কোনো দেশের সাথে খেলি, তারপরে টাইম থাকে, ওই টাইমটাতে তারাও আমাদের সাথে খেলতে চায়। আগামী 24 সেপ্টেম্বর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দল নিয়ে 2 বিভাগে শুরু হবে ফিফা আসিয়ান কাপ, যেখানে প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট খেললে ফেডারেশন ফিফা থেকে পাবে 2 কোটি টাকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়ার আগে আত্মবিশ্বাসী রাজশাহী স্টার্সের কোচ ও অধিনায়ক জাতীয় দলের তারকা ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতায় কাজে লাগবে বলে মনে করেন রাজশাহীর কোচ গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশ নারী ফুটবল লিগে প্রথমবারের মতো দল গড়ে রাজশাহী স্টার্স এফসি। নিজেদের প্রথম আসরেই শিরোপা উঁচিয়ে ধরে দলটি। দেশের লিগে সাফল্যের শিখরে পৌঁছানো রাজশাহীর সামনে দরজা খুলে যায় আন্তর্জাতিক অঙ্গনের। মালয়েশিয়ায় 2026 অনুষ্ঠিতব্য এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায় পদ্মাপাড়ের দলটি। প্রথমবার সুযোগ পেয়ে লুফে নিতে দেরি করেনি টিম ম্যানেজমেন্ট। মারিয়া মান্দা, আফিদা খন্দকারদের মতো জাতীয় দলের একাধিক তারকাদের নিয়ে দল গড়ে রাজশাহী, যাদের বিদেশের মাটিতে খেলার সহজ সাফের শিরোপা জয়ের মতো অভিজ্ঞতা রয়েছে, যেটা ওমেন্স চ্যাম্পিয়নশিপে কাজে লাগবে বলে মনে করেন রাজশাহী স্টার্সের কোচ গোলাম রব্বানী ছোটন। মোস্ট অফ দ্য প্লেয়ারে আপনার হলো ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করে এবং আমাদের নেপালি একজন খেলোয়াড় আছে। আমরা গত 8 তারিখ থেকে আমরা ট্রেনিং করেছি আজকে পর্যন্ত। তো আশা করতেছি যে আমরা এই টুর্নামেন্টে একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা উপহার দিতে পারবো এবং মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে প্রত্যেকটা ম্যাচে কম্পিটিটিভ হবে। দেশের মাটিতে ফিটনেস টেকনিক্যাল ট্রেনিং সেশনে শিষ্যদের প্রস্তুত করেছেন ছোটন। এবার মূল মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার পালা। তবে মেয়েরা কিছুটা পিছিয়ে রয়েছে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা না থাকায়। তারপরও নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক শিউলি আজিম। আমাদের দলে এখন শক্তিমত্তা যুগ হয়েছে, তো সেই হিসাবে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার এবং ভালো করার। এই টুর্নামেন্টের জন্য ফরেন কোটায় নেপালের বিমলা বিকেকে উড়িয়ে এনেছে রাজশাহী, কিন্তু দেশের সুপারস্টার ঋতুপর্ণা চাকমাকে মায়ানমার লিগ থেকে আনতে পারেনি তারা। ফিফার ট্রান্সফার মার্কেটের নিয়মের মারপ্যাচে আরও অনেকজনকেই দলে ফেরাতে পারেনি বলে জানান টিম ম্যানেজার মুশফিকুর রহিম। ঋতুপর্ণাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমাকে ওকে ধারে নিয়ে আসতে হবে, লোনে আনার পরে আমার খেলা শেষ করে ও আবার তার ক্লাবে ফেরত যাবে। বাট প্রবলেম হচ্ছে ফিফার ট্রান্সফার উইন্ডোটা এবছরের যে মানে রানিং যেটা, সেটা 15 আগস্ট লাস্ট ডেট। আমি ছেড়ে দেবো 24 আগস্ট বা 23 আগস্ট আমার খেলা শেষ। ও আর ওখানে ফিরে যেতে পারবে না। মালয়েশিয়াতে 17 আগস্ট থেকে শুরু হবে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। এই গ্রুপে রাজশাহীর প্রতিপক্ষ সাবা এফএ, রোভার এফসি ও ভারতের ইস্ট বেঙ্গল এফসি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। জার্সি গায়ে মাঠে নামলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়মনসিংহে আন্তর্জাতিক মানের স্পোর্টিভ হাটার ফুটবল মাঠ উদ্বোধন করতে এসে সাতজয়ী সতীর্থদের সঙ্গে খেলে পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। জার্সি গায়ে মাঠে নামলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে গোলরক্ষক নন, খেলেছেন মিডফিল্ডার হিসেবে, উন্মাদনা যোগাচ্ছেন দর্শকদের। ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পাড়ে গড়ে তোলা হলো আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ। উদ্বোধন শেষে স্পোর্টিবার টার্ফের মুখোমুখি 2003 সালের সাফজয়ী তারকারা। সাবেক সতীর্থদের সঙ্গে মাঠে নেমে ফুটবলের পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানালেন, প্রতিটি জেলায় কৃত্রিম খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা। ইতিমধ্যে আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের একটি টার্ফ মাঠ, বিভিন্ন জেলা শহরে এই ধরনের টার্ফ মাঠ করার একটি পরিকল্পনা আমাদের আছে। সো আমি মনে করি যে মারুফ ভাই যেটি শুরু করেছেন, এটাকে ধরে রেখে আমরাও অন্যান্য যারা সংসদ সদস্য আছেন বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগীয় শহরে আমরা এই ধরনের টার্ফ প্রতিষ্ঠিত করতে চাই। ময়মনসিংহ নগরীতে মাঠের সংকট দীর্ঘদিনের। এই বাস্তবতায় নিরাপদ ও মানসম্পন্ন ক্রীড়া পরিবেশ তৈরির লক্ষ্যেই টার্ফটি গড়ে তোলার কথা জানান উদ্যোক্তারা। আমাদের দেশের লোকজন সাধারণ খেলোয়াড় ছাড়াও তারা বেশ স্বাস্থ্য সচেতন হয়েছে এবং সেটা আগে শুধু ওয়াকিং এর ভিতরে ছিল, সেটা ফিজিক্যাল ইন্টেন্স অ্যাক্টিভিটিতে চলে আসছে এবং ফুটবল খেলাটা সেরকম আমরা এটা করেছি। আমি বলতে পারি অনেকটা CSR থেকে আসছে এবং কিছু আপনার যদি এই লোকাল প্লেয়াররা ভালো খেলতে পারে এবং যেহেতু এখন ভালো মাঠের অভাব, সেটা একটা সুবিধা পাবে। এদিকে সাধারণ অ্যাথলিটদের পাশাপাশি অভাব আছে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের খেলার স্থান। জানিয়ে রয়েছে সরকারের বিশেষ পরিকল্পনা, জানান আমিনুল হক। প্রতিবন্ধী যারা রয়েছে সে সকল ক্রীড়াবিদদের জন্য একটি আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের মাধ্যমে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যারা ডিসেবল প্রতিবন্ধী যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে 22টি জেলায় সুইমিং পুল সংস্কার করে শিশুদের সাঁতার শেখানোর পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সাঁতার শেখানোর কিন্তু আমাদের জাতীয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবসরকালীন সুবিধার টাকা আজ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে যত সহজে পৌঁছে দেওয়া হয়েছে, এই পুরো প্রকৃতি সম্পন্ন করার কাজটি কিন্তু অতটা সহজ ছিল না। কারণ পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না।
আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যসত্ত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বলা হয়ে থাকে শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক। বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এবার যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আরও থাকছে ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে হাফ ম্যারাথন দক্ষিণ সিটি কর্পোরেশনের। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য, অংশ নিতে পেরে রানারদের উচ্ছ্বাস। ঢাকার ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় ঢাকা হেরিটেজ রান হাফ ম্যারাথন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই দৌড় শেষ হয় বুড়িগঙ্গার তীরবর্তী সোয়ারিঘাট এলাকায়। ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দৌড়বিদরা। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিলোত্তমা ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে মাসব্যাপী হৃদয় ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয়েছে ঢাকা হেরিটেজ রান হাফ ম্যারাথন। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সেই সঙ্গে দৌড়ের মাধ্যমে নাগরিক সচেতনতা বাড়াতে চায় ঢাকা দক্ষিণ সিটি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া ম্যারাথনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। ঢাকা দক্ষিণের বিভিন্ন পয়েন্ট ঘুরে ম্যারাথন শেষ হয় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী সোয়ারিঘাট এলাকায়। প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বসিত দৌড়বিদরা। ম্যারাথনের মাধ্যমে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য দেখার ভিন্নধর্মী উদ্যোগকে সাধুবাদ জানায় তারা। তবে ম্যারাথনের রুট ও সময়সূচি নিয়ে আক্ষেপ ছিল দৌড়বিদদের। ভবিষ্যতে আয়োজকরা এই বিষয়ে আরো বেশি সচেতন হবে বলে প্রত্যাশা তাদের। নতুন ট্র্যাকে হেঁটে ভালোই লাগছে। আমাদের নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া উচিত। নতুন অভিজ্ঞতা নেওয়া হয়েছে। শাপলা চত্বর থেকে আমরা বুড়িগঙ্গা পর্যন্ত আসলাম, সো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এই ধরনের রান যদি পরবর্তীতে আয়োজন করে, যেন টাইম সেন্সটা যাতে 6টা বাজে রানটা যদি শুরু করা যায় তাহলে ভালো হয়। সবাই তো পুরোনো ঢাকাটা চেনে না, সেই ক্ষেত্রে আসলে এরো চিহ্ন দেওয়া থাকলে সবার জন্য সুবিধা হতো। বেরিবাদের পুরো রাস্তাটা কাদা ছিল, হয়তো আমাদের রুটটা চেঞ্জ করলে ভালো হতো। আয়োজক যারা কমিটি আছেন তাদেরকে ধন্যবাদ, এবং এইরকম আয়োজন যেন পরবর্তীতে আবার হয়। ম্যারাথনের মাধ্যমে ঢাকার বর্তমান পরিস্থিতি নাগরিকদের সামনে তুলে ধরার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে চায় দক্ষিণ সিটি। সেই সঙ্গে ঢাকাকে দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চায় ডিএনসিসি। আমার দায়িত্ব আপনাদেরকে ঢাকাটা দেখানো, এই কারণে এটা একটা উপলক্ষ মাত্র। সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এটাকে একটা সুন্দর শহর হিসাবে করতে পারি। পুরনো ঢাকাটাকে আমরা চাই মানুষের পর্যটন কেন্দ্র হিসাবে উপস্থাপন করতে। এই হেরিটেজ রানকে ধারণ করে
যারা এই সকালবেলা উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঢাকা হেরিটেজ রান হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় 1000 দৌড়বিদ। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। পর্দা উঠছে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের 96তম আসরটি শুরু হচ্ছে বেশ কয়েকটি পরিবর্তিত নিয়ম নিয়ে। মৌসুমের প্রথম দিনে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো বড় দলগুলোর খেলা না থাকলেও মাঠে গড়াবে 2টি ম্যাচ। এদিকে মৌসুম শুরুর আগেই মাঠের সমস্যার কারণে স্থগিত হয়েছে লা লিগার একটি ম্যাচ। 23 আগস্ট স্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ। একদিন পর বার্সার প্রতিপক্ষ এলচে। বিশ্বকাপের উত্তাপ শেষে উয়েফা সুপার কাপ দিয়েই শুরু হয়ে গেছে ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুমের আমেজ। এবার পর্দা উঠছে ঘরোয়া লিগগুলোর, যেখানে সবার আগে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। মৌসুমের প্রথম দিনে মাঠে গড়াবে 2টি ম্যাচ। ঘরের মাঠে গেতাফেকে আতিথেয়তা দেবে আলাভেস, আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সেভিয়া ও রায়ো ভায়োকানো। নতুন মৌসুমে ভালো করতে দলগুলো বেশ কয়েকটি সাইনিং করেছে। এবার আলাভেস নিয়েছে আর্জেন্টিনার 24 বছর বয়সী সেন্টার ব্যাক নিকোলাস ভ্যালেকে, আর গেতাফে দলে ভেরিয়েছে বেলজিয়ামের ওরেল ম্যাঙ্গালাকে। এদিকে 13তম স্থানে থেকে গত মৌসুম শেষ করা সেভিয়া এবার সাইনিং করিয়েছে জন গুরিদি, হুয়ান ইগলেসিয়াস ও আরাউনা সাঙ্গান্তের মতো ফুটবলার। তবে বড় ধাক্কা সামলে মাঠে নামছে রায়ো ভায়োকানো। দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেপ চাভারিয়া এবার যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। লিগ আগেভাগে শুরু হলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ দেখতে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে সমর্থকদের। 24 আগস্ট স্পানিওলের ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামবে 36 বারের চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ী কুকুরিয়া সহ ডানফ্রিজ, কোনাতে, বার্নার্দো সিলভার মতো ফুটবলারদের দলে ভিড়িয়েছে অল হোয়াইটরা। একই দিনে এলচের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখতে 8 জন বিশ্বকাপ জয়ী ফুটবলার নিয়ে প্রস্তুত হচ্ছে বার্সাও। দলের শক্তি বাড়াতে নতুন মৌসুম শুরুর আগেই ক্লাবটি চেষ্টা চালাচ্ছে রদ্রি কিংবা আলভারেজের মতো ফুটবলারকে দলে নিতে। এদিকে ভিন্ন কারণে মাঠে নামার অপেক্ষা বাড়ছে ওসাসুনা ও সেল্টা ভিগোর। সেল্টার ঘরের মাঠ এস্তাদিও দে ভালাইদোসে ছড়িয়ে পড়েছে ফাঙ্গাস, তাতে ম্যাচটি স্থগিত হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 আগস্ট। অবশ্য লা লিগা শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম নিয়ে। সময় নষ্ট কমিয়ে ম্যাচের গতি বাড়াতে বিশ্বকাপে ফিফার দেখানো পথে হাঁটবে লা লিগা। বদলি খেলোয়াড়কে 10 সেকেন্ডের মধ্যে মাঠে নামতে হবে। থ্রো ইন ও গোল কিক নিতে দেওয়া হয়েছে 5 সেকেন্ডের সময়সীমা। গোলরক্ষক বল হাতে রাখতে পারবেন সর্বোচ্চ 8 সেকেন্ড। এছাড়া ইনজুরির পর চিকিৎসা নিলে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকার পাশাপাশি ভুল কার্ড ও সিদ্ধান্ত সংশোধনে বাড়ছে VAR এর ব্যবহার। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 21 আগস্ট। পরদিন 22 আগস্ট থেকে শুরু সিরিয়া এ ও ফ্রান্সের লিগ 1। সবশেষ 28 আগস্ট শুরু হবে জার্মান বুন্দেসলিগা। রাফি আমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। দলবদল নিয়ে আলোচনার মাঝে ইংল্যান্ডে ফিরলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যানচেস্টার সিটির অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই তারকা ফুটবলার। তবে বার্সেলোনার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে আবারও স্পেনে ফিরে যাবেন বলে ইঙ্গিত দিয়েছে বেশ কিছু গণমাধ্যম। রদ্রিকে দলে রাখা নিয়ে ম্যানচেস্টার সিটি কোচ এনজো মারেস্কা জানান, ট্রান্সফার মার্কেট খোলা থাকায় রদ্রির দিকেই তাকিয়ে আছেন তিনি। এদিকে কমিউনিটি শিল্ড ম্যাচ দিয়ে কাল নতুন মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ আর্সেনাল। মৌসুমের প্রথম শিরোপা জয়ের সম্ভাবনা এবং একই সঙ্গে ইতিবাচক শুরু করতে মুখিয়ে দুই দল। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির ভবিষ্যৎ আটকে আছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটির দর কষাকষির মাঝে। বিশ্বকাপের পর থেকে এই ফুটবলারের দল ছাড়ার গুঞ্জন শুরু। প্রায় মাসখানেক ধরে চলা এই দলবদল এখনো আলোর মুখ দেখেনি। তবে এই অপেক্ষার মাঝে যেন বার্সার ফেরার রাস্তাটা আরও দীর্ঘ হয়ে গেল স্প্যানিশ মিডফিল্ডারের জন্য। বৃহস্পতিবার স্পেন থেকে লিভারপুলের বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে তার ম্যানচেস্টারে আসার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ম্যান সিটিতে পা রাখেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই তারকা। সিটিজেনদের নতুন মৌসুম শুরু হবে শনিবার আর্সেনালের বিপক্ষে FA কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগে মাঝ মাঠের তারকাকে দলের সঙ্গে যুক্ত করেছেন ম্যানচেস্টার সিটির নয়া কোচ এনজো মারেস্কা। তাই তো প্রশ্ন উঠেছে, ম্যান সিটি বস কি নয়া মৌসুমের নয়া পরিকল্পনা আটছে রদ্রিকে ঘিরে। Now how many I don't know.
ট্রান্সফার মার্কেট খোলা আছে, আমরা চাইলেই ফুটবলার কিনতে পারবো, আবার চাইলেই ফুটবলার বিক্রি করতে পারবো, যে কোনো কিছুই হতে পারে। আমি শুধু দেখতে চাই রদ্রি এখন কি করে। তাকে আমি বড় আলিঙ্গন করেছি, সে ভালো আছে, এখন দেখি শেষ পর্যন্ত কি হয়। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দ্রুত চুক্তি সম্পূর্ণ করে দলে ফেরাতে চায় রদ্রিকে। তবে ম্যান সিটির আর্থিক চাওয়া পূরণ না হলে ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে ছাড়তে নারাজ। স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী রদ্রির জন্য 70 মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েছে সিটিজেনরা। তবে বার্সাও তাদের বিট নিয়ে গেছে 65 মিলিয়ন পর্যন্ত। মাঝে সামান্য ফারাক থাকার পরও দুপক্ষের মাঝে সমঝোতা হচ্ছে না। আর্থিক অঙ্কতেই আটকে আছে রদ্রির ভবিষ্যৎ। অনিশ্চয়তার মাঝেই রদ্রি এসেছেন ইংল্যান্ডে। তবে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে গেলে আবারও ইংল্যান্ড ছেড়ে ঘরের মাটিতে ফিরবেন তিনি। জিহাদ আল হাসান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে অসহায় অস্ট্রেলিয়া। 4 উইকেট হারিয়ে ধুঁকছে অজি, বড় লিডে ডারউইন টেস্টে চালকের আসনে লাল সবুজ। অস্ট্রেলিয়ায় নিজের যোগ্যতা প্রমাণ করেছে বাংলাদেশ, বললেন ইমরুল কায়েস। আরও বেশি ম্যাচ খেলার প্রত্যাশা। ডারউইনে জয়ের স্বপ্ন দেখছেন সাবেক ওপেনার। বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। এবং আসিয়ান কাপ সহ একাধিক দেশকে বাংলাদেশকে আমন্ত্রণ, যে কোনো একটি দলকে বেছে নেবে ফিফা। সুযোগ না পেলে বাফুফের বিকল্প ভাবনায় ট্রাই নেশন সিরিজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।